রিনি প্রতিদিন রাতে অদ্ভুত শব্দ করে, শব্দগুলো ব্যথা পেয়ে করে, আবার আনন্দে করে। ওর শব্দগুলো শুনলেই বুঝতে পারা যায়। আবার কাকে যেন বলে। খুব লাগছে, উফ ছাড়ো না প্লিজ। আসলে অদ্ভুত শব্দটি আর কথাগুলো রিনি বিবাহিত হলে চিন্তার বিষয় ছিল না তার বাবা মার জন্য। রিনি অবিবাহিত মেয়ে, কলেজে পড়ে। মা বাবার রুমে থেকে একটু দূরত্বে রিনির রুম। তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে রিনি বাবা মার রুমে শুনতে পাওয়া যায়। রিনির মা খুব চিন্তিত, কারণ রিনি কি তাদের চোখের আড়ালে বাসার ছেলে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, তাও বাসায়। মা আজ রাতে না ঘুমিয়ে রিনির রুমের সামনে পাহারা দিচ্ছে, কিন্তু রাত গভীর হতে কোনো এক অজানা খেলায় মেতে উঠল রিনি। রিনির মা রাবেয়া খুব চিন্তায় পড়ে যায়। রিনিকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে জিজ্ঞেস করে কোনো লাভ হয়নি। রাবেয়া বলেছিল, রেনি, তুই কি আমাদের চোখে ফাঁকি দিয়ে বাসায় তোর বয়ফ্রেন্ড নিয়ে আসিস আর নষ্টামি খেলাতে মেতে থাকিস প্রতি রাতে? রিনি বলে, মা তুমি এসব কি বলছো? আমি কারোর সাথে প্রেম অবধি করিনি, আর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা। আর যদি এমন কিছু হতো তাহলে সহস্র হোটেল আছে, ওইখানে যেতাম। তোমাদের সাথে এক ঘরে থেকে এমন কিছু কল্পনাই করতে পারি না। রাবেয়া মেয়েকে অবিশ্বাস করেনি, কারণ সে যা বলেছে সব ঠিক কথাই। মেয়ে তো এমন কিছু করতে চাইলে ঘরের বাইরে অনায়াসে করতে পারত। তাহলে কি হয় প্রতি রাতে রিনির ঘরে? মেয়ের উপর বিশ্বাস থাকলেও সন্দেহ যেন একটু রয়েই যায়। তাই রাবেয়া আজ রাতে মেয়ের রুমে লুকিয়ে থাকবে। সন্তানের ভালো মন্দ দেখা বাবা মার কর্তব্য, আর খারাপ কিছু করে থাকলে শাস্তি দিতে হয়, না হয় জীবনে এমন ভুল বারবার করার সম্ভাবনা থাকে। তাই রাবেয়া আজকে ঠিক রাতে চুরি করে রিনির খাটের নিচে লুকিয়ে পড়ে। আজ রাতে দেখবে কি হয় এই রুমে তার মেয়ের সাথে, তাদের চোখের আড়ালে। এগুলো ভাবতে থাকে আর অপেক্ষা করতে থাকে। এইভাবে অনেকটা সময় চলে গেল আর রাত গভীর হতে থাকে। তখন রাবেয়া দেখলো উজ্জ্বল একটা লালচে বৃত্তাকার কি যেন রিনির রুমে প্রবেশ করেছে জানালার ছিদ্র দিয়ে। এই লালচে বৃত্তটির উজ্জ্বলতা আস্তে আস্তে বেশি হতে লাগলো, আর বৃত্তের আকারও বড় হতে লাগলো। আর এটা যেন লালচে রঙের কোনো বৃত্ত নয়, এই যেন আগুনের তৈরি একটা বৃত্ত। রাবেয়া স্পষ্ট দেখতে পেল না, তবু মেয়ের জন্য তার কষ্ট হলেও দেখার চেষ্টা করছে। আসলে সন্তানের জন্য বাবা মা সব কিছু করতে পারে। অবশেষে অস্পষ্টভাবে দেখলো লালচে বৃত্তাকার জিনিসটা একটা সুন্দর যুবকের রূপান্তর হয়ে যায়। রাবেয়ার চোখ জ্বলে ওঠে, আর সম্ভব হচ্ছে না তাকিয়ে থাকা, আর চোখ বন্ধ হয়ে আসে, আর সাথে সাথে ঘুম চলে আসে। রাবেয়া গভীর ঘুমে মগ্ন। বেশ কিছু সময় পার হওয়ার পর রাবেয়া ঘুম ভেঙে গেল, আর দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুমে গিয়ে গোসল করে। তবে পানি কখন বালতিতে পোড়ায়, শব্দ হয়নি কেন পানি পড়ার। আর আরও অবাক হয়ে যায় যখন দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুম থেকে বেরিয়ে পড়ে, আর সেম কাপড় পরে বেরিয়ে আসে। যে কাপড় পরে ঘুমিয়েছিলে এই কাপড় পরেই আবার বাথরুম থেকে বেরিয়ে পড়ে, তাহলে ভেজা কাপড়গুলো কই? আর চুলও শুকনো কেন? রাবেয়ার মাথা আর কাজ করছে না, একসময় সেন্সলেস হয়ে পড়ে। সকালে সূর্যের প্রথম কিরণে তার ঘুম ভেঙে যায়, আর দেখে রিনি ঘুমাচ্ছে। খুব সাবধানে লুকিয়ে রিনি রুম থেকে বের হয়ে আসে। রিনির বাবা কামালকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, অফিসে যাবে না? রেডি হয়ে নাও। কিন্তু রাবেয়া, কাল রাতে কি হলো কিছু তো বলো। রাবেয়া বলবো। আগে অফিস থেকে আসো। রাবেয়া রিনিকে ডেকে দেয়। রিনিমা, ওঠ। মা আর একটু ঘুমাই, কেমন জানি সমস্ত শরীর ব্যথা করছে। রাবেয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে, রান্না করে, আর নাস্তা করতে রিনি আর কামালকে ডাকে। কামাল নাস্তা করে অফিসে চলে গেল, আর রিনি নাস্তা করে কলেজে যাবে বলে রেডি হতে লাগলো। রাবেয়া বলে, কলেজে যেতে হবে না। রিনি বলে, কেন? হঠাৎ রাবেয়া তার মেয়ে রিনিকে দুটো ওষুধ খেতে দিল। রিনি বলে, মা এগুলো কিসের ঔষধ? রাবেয়া বলে, একটা পেন কিলার, আর অন্যটা জ্বর না হওয়ার মতো। রিনি বলে, আমার তো শুধু শরীর ব্যথা, এগুলো কি অবশ্যই খেতে হবে? রাবেয়া বলে, মাস্ট বি, খেতে হবে। রাবেয়া মনে মনে বলছে, সরি মা, তোকে মিথ্যা বললাম। একটা পেন কিলার, কিন্তু অন্যটা প্রেগনেন্ট না হওয়ার। আর মা, তুই জানিস না, কিন্তু আমি তো জানি তোর সাথে প্রতিদিন কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। কিন্তু কে সে? আর তাই চাই না কোনো অঘটন ঘটুক, আর অনাকাঙ্ক্ষিতভাবে তুই প্রেগনেন্ট হয়ে যাস। বাচ্চার বাবা কে হবে? কি পরিচয়ে বড় হবে বাচ্চাটা? অবশ্য নিজের মেয়ে মা হওয়ার চেয়ে
খুশির খবর আর কোনো কিছু হয়তো পৃথিবীতে হয় না, কিন্তু মা তুই নিজেও জানিস না তোর সাথে কি হয়, আর আমিও বুঝতে পারছি না এগুলো কেমন করে সম্ভব, তাই মিথ্যা বললাম। রাবেয়া এগুলো ভাবতে ভাবতে রিনির রুম থেকে বেরিয়ে আসে, আর রিনি ওষুধ খেয়ে গাটা এলিয়ে দেয়, আর রাজ্যের ঘুম তার চোখে চলে আসে। বিকেলে কামাল সাহেব বাসায় ফিরে ফ্রেশ হয়ে যায় আর কফি খেতে বসে ব্যালকনিতে। আর রাবেয়া সব বলছে কাল রাতে তাদের মেয়ের সাথে কি হয়েছিল। কামাল বেশ কিছুক্ষণ চিন্তা করে বলে, চলো তোমাদের নিয়ে একটু দেশের বাড়ি যাব। রাবেয়া বলে। রিনির কলেজ? কামাল বলে, মেয়ে থাকলেই তো কলেজ যাবে। মেয়ের ভালো চাও তো ওকে রাজি করিয়ে রেডি হও, যাও অ্যাজ সুন অ্যাজ। রাবেয়া অনেক কষ্টে রিনিকে রাজি করিয়ে ফেলে। বিনিময়ে রিনি 3,000 টাকা বকশিস নেয়। রিনি অনেক খুশি, টাকা পেল আর ঘুরতে যাবে। রাত 8টায় গ্রামে পৌঁছে যায়। তবে কামাল এক মুহূর্ত দেরি না করে রিনি আর তার মাকে নিয়ে গেল অর্কের কাছে। অর্ক কামালের কলেজ ফ্রেন্ড, প্যারানর্মাল ব্যাপারে কাজ করে, গ্রামে থাকে বলে তার কাছে গ্রামে আসা। আর তার সহকারী হচ্ছে রাহাত হুজুর, খুব নামকরা একজন হুজুর। কামালের সাথে রাহাত হুজুরের পরিচয় অর্কের মাধ্যমে। কামাল রাবেয়ার কাছ থেকে যা শুনলো তা থেকে বুঝে গেছে অর্ক আর রাহাত হুজুর ছাড়া কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। কামাল, রাবেয়া, রিনি বসে আছে অর্কের সামনে। অর্ক বলে, মা রিনি, কেমন আছো? তুমি বাসার ভিতরে যাও, তোমার আব্বু আম্মুর সাথে কিছু জরুরি কথা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, ভিতরে তোমার লাবু আন্টি আছে, কি যেন রান্না করতেছে, যাও গিয়ে তোমার লেবু আন্টির সাথে গল্প করো। অর্ক তাদের পাশের ফ্ল্যাট থেকে রাহাত হুজুরকে ডেকে আনে। অবশ্য কামাল অর্ককে আগে বলে রেখেছে তার পুরো পরিবার অর্কের বাসায় রাতে আসছে। অর্ক জানে কোনো জরুরি ব্যাপারে কামাল আসছে, কারণ এখন অফিসে কামালের কোনো ছুটি নেই। বেড়াতে আসলে ছুটি পেলে আসতো, আর গ্রামে এসে তড়িঘড়ি করে তার বাসায় চলে আসে। তাই অর্কের মনে হচ্ছে ব্যাপারটা মারাত্মক কিছু হবে। তাই অর্ক সময় নষ্ট না করে মূল কথার প্রসঙ্গে চলে আসে। অবশেষে রাবেয়া, কামাল, অর্ক আর রাহাত হুজুর মিলে বসে আছে, আর রাবেয়া সব বলছে। অর্ক আর হুজুর সব মনোযোগ দিয়ে শুনেছে সবকিছু। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পর লাবু এসে বলে, বারে, রাবিয়া ভাবি আমার সাথে একটু দেখাও করেনি। অভিমানী কণ্ঠে। চলেন ডিনার করে নিই। অর্ক বলে, লেবু তুমি রেডি করো খাবার, আমরা আসছি। আর রিনি, মাকে নিয়ে আসো, একসাথে সবাই বসে ডিনারটা করে ফেলি। সবার ডিনার শেষে অর্ক বলে, রাবেয়া ভাবি, আপনি আর লাবু ঘুমিয়ে পড়েন। লাবু বলে, একদম না, আমিও দেখতে চাই রিমিমাকে কোন বান্দর এভাবে ডিস্টার্ব করে। অর্ক বলে, যাও, বেশি কথা বলো না, ভাবিকে নিয়ে ঘুমিয়ে পড়ো। রাবেয়া কিছু বলছে না, কিন্তু তারও ইচ্ছে মেয়ের কাছাকাছি থাকার। কামাল আগেই বলে দিয়েছিল অর্ক যেমন বলে তেমনই করবে। তাই রাবেয়া চুপচাপ থেকে লাবুর সাথে ঘুমাতে যায়। কিন্তু লাবু আর রাবেয়া কারো চোখে ঘুম ছিল না। রিনির চিন্তায় মন অস্থির হয়ে আছে। অর্ক, কামাল, রাহাত হুজুর আর রিনি একটা রুমে গেল। রিনি বলে, বাবা আমি ঘুমাবো। কামাল বলে, অর্ক, রাবে আর লাবু ভাবিকেও ডাক, তুই বকা দিয়ে ভুল করেছিস। আর ওদের দোয়া পড়ে রাহাত হুজুর ফু দিয়ে দিলে কিছু হবে না। অর্ক লাবুকে বলে, সরি, রাগ করিও না, তোমাদের কিছু হবে না, এই ভয়ে আসতে নিষেধ করেছিলাম। লাবু আর রাবেয়া আসলো। রাহাত হুজুর ফু দিয়ে দিল দোয়া পড়ে। অন্যদিকে রিনি ঘুমিয়ে পড়ল। রাত কখন আস্তে আস্তে গভীর হতে থাকে। সবাই বসে আছে। রিনিকে একটা বৃত্তের ভিতরে আবদ্ধ করে রাখে ঘুমন্ত অবস্থায়। অবশ্যই রিনি ঘুমিয়ে পড়াতে অর্কের কাজ আরও কমে যায়। ভালো, সব ভালো, কিন্তু ভালো নয়। কিছু করতে গেলে বাধা আসবে না, এমন কি হয় নাকি? তখনই লালচে বৃত্তটির প্রবেশ ঘটে রুমে। অর্কের মুখে যেন হাসি ফুটে ওঠে। সে মনে করেছে যে সে নিমিষে লালচে বৃত্তটিকে নিজের অধীনে আনতে পারবে, কিন্তু একটু পর হাসি মুখটা যেন নিমিষে কালো হয়ে গেছে। লালচে বৃত্তটির তীব্রতা অনেক বেশি, যার ফলে অর্ক, লাবু, রাবেয়া, রাহাত হুজুর, কামাল সবারই তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। এক পর্যায়ে তাদের সবার চোখ জোড়া জ্বলতে শুরু করে, যার ফলে সবাই চোখের জ্বালা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাত যখন শেষের পথে সবার প্রথমে অর্কের চোখ খোলে। তখনই দেখে রিনি ঘুমাচ্ছে। তবে তারা যে বৃত্তের ভিতরে রিনিকে আবদ্ধ করে রেখেছিল সেই বৃত্তের অস্তিত্ব আর নেই। তাহলে তাদের সবার চোখের আড়ালে আবার সেই এসে শারীর সম্পর্কে লিপ্ত হয়েছে। অথচ রিনি বেচারি কিছুই জানে না।
কিন্তু রিনিকে দেখে একদম বোঝা সম্ভব হচ্ছে না যে তার সাথে কেউ কাল রাতে অবিশ্বাস্য কিছু করেছে। অথচ মেয়েটি যেভাবে ঘুমিয়েছিল ঠিক একইভাবে এখনো শুয়ে আছে। অর্ক যেন আর কিছুই ভাবতে পারছে না। এর কিছু সময় পর সবাই জেগে ওঠে। অর্ক লাবুকে নাস্তা রেডি করতে বলে, আর কামাল আর রাবেয়াকে রেস্ট নিতে বলে, আর রিনিকে ঘুম থেকে না জাগাতে বলে। আর অর্ক বলে, রাহাত হুজুর আসেন, আমাদের ওয়ার্কিং রুমে যাই, খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। অর্ক আর রাহাত হুজুর এখন বসে আছে একটা অন্ধকার রুমে, যেটা তাদের কাজ করার রুম। তারা ধ্যান করছে। অর্ক বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর রাহাত হুজুর কোরআন শরীফ পড়ে তার অনুগত জিনকে ডাক দিচ্ছে। অর্ক তার শক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, আর রাহাত হুজুর জিনকে উপস্থিত করার চেষ্টা করছে। অতঃপর রাহাত হুজুরের জিন হাজির হয়, আর রাহাত হুজুর জিজ্ঞেস করলো, রিনির সাথে এমন কেন হচ্ছে, আর কি হচ্ছে, আর আমরা কিছু করতে পারছি না কেন? এই এত বছর হলো এই পেশাতে যুক্ত আছি, এমন কখনো হয়নি। বরং সব কেসই আমি আর অর্ক খুব ভালোভাবে সমাধান করতে পেরেছি। তাহলে রিনির কেসের ক্ষেত্রে এমন হচ্ছে কেন? জিন বলে, হুজুর মাপ চাই, আমি কিছু বলতে পারবো না। তবে আমি জানি কি হয়, কে করেছে এসব, তবুও বলতে পারবো না। যদি আমি মুখ খুলে ফেলি, জিন রাজ্যে প্রবেশ বন্ধ হয়ে যাবে আমার জন্য। রাহাত হুজুর বলে, তুইও এমন করলি, আমরা রিনিকে কেমনে বাঁচাবো? জিন বলে, হুজুর গোস্তাবি মাফ করবেন, আজ আমি আসি। রাহাত হুজুর জিন যাওয়ার পর আরো বেশ কয়েকবার ডাকলো তাকে, কিন্তু জিন কোনো সাড়া দিল না। রাহাত হুজুর চিন্তায় পড়ে যায়, কি করবে তারা এখন। কামাল অনেক আশা নিয়ে সাহায্য চাইলো, কিন্তু তারা কি না কিছুই করতে পারছে না। অর্ক বলে, রাহাত হুজুর, আমি কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি, আমি কিছু দেখতে পারছি। অর্ক চোখ জোড়া বন্ধ অবস্থায় এসব বলছে। রাহাত হুজুরের মুখে যেন হাসি ফুটে উঠেছে। অর্ক বলে, যে রিনির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে সে খুব শক্তিশালী, আর সে হচ্ছে জিন রাজ্যের রাজার একমাত্র ছেলে ইমতিয়াজ। আর তার কাছে জিন রাজা ও রানীর উভয়ের শক্তি আছে, যার ফলে সে সব কিছু করতে পারে। রাহাত হুজুর, আমি আরও কিছু তথ্য দেখতে পারছি, কিন্তু মুখ খুলে বলতে পারছি না। এমন কেন মনে হচ্ছে, আর আমার শরীর অবশ্যই যাচ্ছে। তখনই অর্ক সেন্সলেস হয়ে পড়ে যায়। রাহাত হুজুর অর্ককে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে গেল, আর সবাইকে ডাক দিল। এইভাবে অর্কের নিথর শরীরটা বেশ কিছুক্ষণ পড়েছিল। গ্রামের ডাক্তারও তেমন নেই, কিন্তু আরো কিছু সময় পর অর্ক একটু সুস্থ হয়ে উঠল। রাহাত হুজুর এখন বুঝতে পারছে এই কারণে তার জিন তাকে কিছুই বলতে নারাজ ছিল। অর্কের এই অবস্থা, না জানি জিনের কি হতো, আর এজন্য হয়তো পরে বেশ কয়েকজন বার ডেকেছে, ও সাড়া দিল না জিনটা। অর্ক বলে, রাহাত হুজুর, এ কাজে সাহায্য লাগবে, খুব জটিল একটা কাজ। আমি আর আপনি একা কিছু করতে গেলে প্রাণ যাবে নিশ্চিত। রাহাত হুজুর বলে, কার থেকে সাহায্য নেবে, কে করবে সাহায্য? অর্ক বলে, মনে আছে আমার দুটা বন্ধুর কথা বলেছিলাম, সুমি আর জান্নাত, আরেকটা বন্ধু হাবিব। রাহাত হুজুর বলে, আরে মনে আছে, কিন্তু ওদের কি পাওয়ার আছে যে আমাদের সাহায্য করতে পারবে? অর্ক বলে, ওদের পাওয়ার আছে, শুধু আমি জানি। তবে কেউ কে না বলতে বলেছিল। এখন এই পরিস্থিতিতে না বলে পারলাম না। শুনুন তাহলে ওদের তিনজনের কি পাওয়ার আছে। 1. সুমনের কাছে প্যারানর্মাল জিনিসের অবস্থান কোথায় তা চোখ বন্ধ করেই দেখার ক্ষমতা আছে। 2. জান্নাতের কাছে জিন রাজ্যের সাথে যোগাযোগ করার ক্ষমতা আছে, আর জিন রাজার বিশেষ অতিথি। 3. হাবিবের কাছে একটি স্ফটিক আছে যার দ্বারা অতীত দেখা যায়। কামাল রীতিমতো আশ্চর্য। একসাথে তাদের সাথে ভার্সিটি শেষ করেও এই বিষয়ে একদম অবগত ছিল না। আর লাবু তো একদম নীরব হয়ে আছে। এটা শুনে রাহাত হুজুর বলে, আর দেরি না করে ওদের ডেকে আনো। কালকে সে প্রিন্স অনেক রেগেছিল, তাই লালচে বৃত্তিটির রোশনি বেশি ছিল। আমি যতটুকু বুঝতে পারলাম, রাগের মাথায় সে রিনির মার ক্ষতি করতে পারে। অর্ক বলে, আমি ওদের সকাল 8টার দিকে কল দিব। তার আগে চলো সবাই কিছু খেয়ে নিই। আর লাবু, রানীকে একটু ডেকে আনো, একসাথে নাস্তা করে একটু গল্প করি সবাই, ওর মনটা একটু ভালো হবে। বিকাল 4টার দিকে দরজার মধ্যে কে যেন কড়া নাড়ে। অর্ক দরজা খুলে দেখে হাবিব, জান্নাত, সুমি হাজির। সবাই মিলে রাতের খাবার শেষ করে কাজে নেমে যায়। তবে আজ রিনিকে আবদ্ধ করে রাখা হয় রাহাত হুজুরের নামাজ আদায় করার ঘরে। আর সামনের জায়গায় 3টি বৃত্ত।
একটাতে আছে কামাল, রাবেয়া, লাবু, অন্যটিতে আছে অর্ক, রাহাত হুজুর, জান্নাত, হাবিব, সুমি, আর আরেকটি খালি রাখা হয়েছে। ঘরের প্রত্যেক কোনায় কোনায় দুয়ার পানি দিয়ে সুরক্ষিত করা হলো, যাতে কাউকে কোনোভাবে ক্ষতি করতে না পারে, আর ঘরের কোনো কোনায় যাতে লুকিয়ে না থাকে। কিন্তু খালি বৃত্তটিতে দুয়ার পানি দেয়নি, কারণ প্যারানর্মাল যে কোনো কিছু এসে ওটাতে অবস্থান করতে পারার মতো। হাবিব বলে, আগে একটু অতীতে গিয়ে দেখে আসি প্রিন্সের দুর্বলতা কি না হয়। ইমতিয়াজকে এখানে আনা সম্ভব হবে না। তখন দেখি একটা খুব সুন্দর মেয়ে, সম্ভবত প্রিন্সের চেয়ে বয়সে 3-4 বছরের ছোট হবে। হাবিব বলে, এটা হলো ইমতিয়াজ। এটা হলো ইমতিয়াজের বোন, আমার প্রিন্সের সবচেয়ে বড় দুর্বলতা। জিন মেয়েটির নাম হচ্ছে শাম্মী। জান্নাত আর সুমি আবার খেয়াল করে দেখে, আরে এই মেয়েকে কলেজেই তো দেখেছিলাম, ইন্টারমিডিয়েটে এই মেয়েটি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। লাবু বলে, আরে এ কি কাণ্ড! জিনও দেখি মানুষের লগে লেখাপড়া শুরু করছে। অর্ক বলে, তাহলে এখন আমরা জেনে গেছি প্রিন্সকে আমাদের কাছে আনতে হলে তার প্রাণপ্রিয় বোন শাম্মী যথেষ্ট। সুমি শোন, হাবিবের কাজ কমপ্লিট, এবার কিন্তু সুমি তোর পালা। সুমি বলে, ওকে লিডার। অর্ক বলে, ভালো করে দেখ শালার ফ্রেন্ড আশেপাশে নাকি। সুমি চোখ জোড়া বন্ধ করতেই দেখার চেষ্টা করছে আশেপাশে অশরীর বা প্যারানর্মাল কিছু আছে কিনা। সুমি হঠাৎ দেখতে পেল কেউ একজন খুব চেষ্টা করছে ঘরের ভিতর প্রবেশ করার, কিন্তু সে আগন্তুক চাইছে না সেই সাজিয়ে রাখা বৃত্তের তার প্রবেশ হোক। অন্যদিকে এদের সবার কাণ্ড দেখতে দেখতে রিনি ঘুমিয়ে পড়ল। রাবেয়া বলে, রিনি, এই রিনি, ঘুমিয়ে গেলি নাকি? সারা দিন শুধু ঘুম। আমরা আছি তোর চিন্তায় আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোকে তো ঘুমের মধ্যে পানিতে ফেলে দিলেও তুই জানবি না। কামাল বলে, রাবেয়া, মেয়েটাকে কেন বকাবকি করছো? রিনিমা, তুই ঘুমিয়ে পড়। তোর মার স্বভাবই এমন, জানোস তো, সারাদিন খালি বক বক করে। তুমি যে বলছো পানিতে ফেলে দিলেও রিনি জানতে পারবে না, ওর সাথে এর চেয়ে মারাত্মক কিছু হয়েছিল এবং হচ্ছে। সে তো আরও কিছু জানে না। না জানি আমার কোন পাপের শাস্তি আল্লাহ এইভাবে আমার আদরের মেয়েকে দিচ্ছে। কথায় আছে, মা বাবা কোনো দোষ করলে নাকি তার প্রভাব সন্তানের উপর পড়ে। কামাল আবার বলে, আর রাবেয়া, একটা জিনিস লক্ষ্য করো, রিনি কিন্তু আগের মতো গুলুমুলু নেই। আমার সুন্দর দেখতে মেয়েটার শরীর আর স্বাস্থ্য কেমন যেন হয়ে গেছে। শালা জিন ইমতিয়াজকে হাতের কাছে পাইলেই হবে, শেষ করে দিব শালাকে। রাতের পর রাত যখন গভীর হয়, আমার মেয়ের সাথে আমার মেয়ের রিনি অজান্তেই এক নষ্টামি খেলায় মেতে ওঠে। আমি না রাবেয়া একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। রাতে এত কিছু হয় কিন্তু রিনি কিছুই জানে না কেন। আসলে রাবেয়া মেয়ের স্বাস্থ্যের দিকে একদম খেয়াল করেনি। কামাল বলার পর লক্ষ্য করে দেখে আসলেই কামাল যা বলেছে ভুল কিছু বলেনি। এরপর রাবেয়া বলে, ওগো, আসল ব্যাপার হচ্ছে আমরা সবাই টেনশনে আছি। খাওয়া দাওয়া, রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর নবাব যদি ঘুমাচ্ছে, তাই দেখে বকে দিচ্ছিলাম। আর একটা কথা কি জানো, রিনিরও জেগে থাকতে হবে। রিনিরও জানা দরকার কি হয় ওর সাথে রাতের আধারে। আর রাত যখন ঠিক গভীর হয়ে আসে, কামাল, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, আর আমাকে দেখো, আমি আরও 1000টা প্রশ্নের উত্তর পাচ্ছি না। রাহাত হুজুর বলে, আরে তোমরা বোঝামায় ঝগড়া বিদাপ কেন বাঁধাচ্ছ? অরিনি এখন ঘুমাক, প্রিন্স আসলেই এমনিতেই ও সজাগ হবে। আর তোমাদের সব প্রশ্নের উত্তর প্রিন্সকে হাতের মুঠাই করে নিতে হবে, পেয়ে যাবে। আর কামাল, আপনি আর ভাবি আর ঝামেলা করিয়েন না। লাবু, ভাবির মতো চুপ করে বসে থাকেন। লাবু বলে, কি বলবো, বুঝতে না পেরে চেয়ে আছি আপনাদের সবার দিকে। অর্ক বলে উঠল, সুমি, তোর কাজ শেষ। জান্নাত, তোর কাজের পালা, কাজ শুরু করে দে। জান্নাত বলে, তাহলে তোরা সবাই চুপ থাক, আমি জিনের রাজাকে ডাকার চেষ্টা করি। জান্নাত অনেকক্ষণ চোখ জোড়া বন্ধ করে জিনের রাজার নাম ধরে ডাকে। জিনের রাজা রশিদ, আপনি কি আমাকে শুনতে পারছেন? শুনতে পেলে আমার ডাকে সাড়া দিন, আমার খুব জরুরি কাজে আপনাকে দরকার। বেশ কিছু সময় চলে গেল আর জান্নাত হতাশ হয়ে যায়। কেন সাড়া দিচ্ছে না জিন রাজা? রাহাত হুজুর বলে ধৈর্য রাখতে। তিনি আরো বলেছেন, কথায় আছে না, আল্লাহ পাক ধৈর্যশীল ব্যক্তিকে বেশি পছন্দ করেন। জান্নাত আবার ধৈর্য ধরে আবার ডাকতে শুরু করে
আলহামদুলিল্লাহ বলে উঠে জান্নাত। রাহাত হুজুর বলে, আপনার ডাকে কি সাড়া দিচ্ছে? জান্নাত বলে, উনি এখন আমাদের সামনে আসবেন আর যথাসম্ভব সাহায্য করবেন বলেছেন। একটু পর জিন রাজা উপস্থিত হয়ে গেল। জিন রাজা রশিদ বলে, কি হলো জান্নাত, সমস্যাটা বলো, আর কি করতে পারি তোমার জন্য? জান্নাত একে একে সব বলে। আর হাবিব বলে, এই জিন প্রিন্সের ছবি আমার স্ফটিকে আছে, দেখেন জাহাপনা। রাজা রশিদ যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। রাজা বলে, এটা আমার ছেলে প্রিন্স ইমতিয়াজ। সে এত নিচু কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না। আমি ওকে সুশিক্ষা দিয়েছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হয় সে এমন করার কথা নয়, বরং প্রশ্নও ওঠে না। রাজা রশিদ বেশ কয়েকবার তার ছেলেকে ডাক দেয়, কিন্তু সাড়া দিচ্ছে না। তখনই হাবিব বলে, জিন জাহাপনা, গুস্তাকি মাফ করবেন, আমরা আপনার ছেলের দুর্বলতা জানি, আর তার দুর্বলতা তার আদরের বোন শাম্মী। শাম্মী তো আপনার মেয়ে, যদি আপনার মেয়েকে এখানে আনা হয় তাহলে প্রিন্স নিজে থেকে ধরা দেবে। রাজা রশিদ বলেন, আমিও চাই সে আমাদের কাছে আসুক। রাজা রশিদ তার মেয়ে শাম্মীকে ডাক দেয়, সাথে সাথে চলে আসলো। হাবিব মনে মনে বলে, বাহ, মেয়েটা দেখি বাবার বাধ্য মেয়ে। হাবিব আরেক পলকে শাম্মীর দিকে ফিরে তাকায়। হাবিব মনে মনে বলছে, বাহ, বেশ সুন্দর জিন মেয়েটা। কোমর অবধি শুয়ে আছে, কালো কালো চুল, আর গায়ের রং হালকা গোলাপি, যেন আল্লাহকে বানানোর সময় দুধের সাদা রঙের মধ্যে হালকা গোলাপি রং ঢেলে দিয়েছিল। বেশ সুন্দর, আর নীল রঙের শাড়িতে আরও আকৃষ্ট করছে। এক কথায় মেয়েটা যেন একটা অপরূপ সুন্দরী। তখনই জান্নাতকে দেখে স্বামী অবাক। স্বামী বলে, বাবা, উনি তো আমার কলেজেরই বেসমেট। আমি বিজ্ঞানে ছিলাম আর জান্নাত ব্যবসায়ী বিভাগে। উনি কেন এখানে? আর তোমার না এখন রেস্ট নেওয়ার কথা ছিল, তুমি কেন এখানে? আর এই মানুষগুলো কারা? আর আমরা এই বৃত্তের ভিতরে ঢুকে আছি কেন? রাজা রশিদ বলে, মা, তুই এতগুলো প্রশ্ন করতে থাকলে উত্তর কেমনে দিব? হঠাৎ অর্ক বলে, আমি বলছি আপনাকে পুরো ব্যাপার। পুরো ব্যাপার শুনে স্বামী যেন অবাক হয়ে যায়। আমার ভাই ইমতিয়াজ এমন করতেই পারে না, ইটস জাস্ট ইম্পসিবল। অর্ক বলে, আপনার ভাই এমনটাই করেছে, তাই আমাদের মেয়ে রিনি এই পরিস্থিতির শিকার। স্বামী বলে, ওয়েট, আপনারা এতক্ষণ মেয়ে মেয়ে বলে কাহিনীটা বোঝালেন, নামটা বলেনি কেন? রিনি আমার পরিচিত, মেয়েটা অনেক ভালো। আমি মাঝে মধ্যে ওকে দেখতে আমার রাজ্য থেকে এখানে আসতাম। রিনি আমাকে একদিন বিপদ থেকে রক্ষা করেছিল, তাই রিনির প্রতি আমি কৃতজ্ঞ। আমি ওকে সাহায্য করব। আর আমিও জানতে চাই আমার ভাই কেন এমন করছে। আমি ভাইকে ডাক দিচ্ছি। রাজা বলে, আমি ডাকলাম, তোর বজ্জাত হতচ্ছাড়া কেয়ারলেস বান্দর ভাই সাড়া দেয়নি। স্বামী অনেকক্ষণ ডাকলো। সে জানে তার ভাই কারো ডাকে সাড়া না দিলে ও ডাকলে ঠিক সাড়া দিবে, কারণ প্রিন্স তার বোনকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আসলে ভাই বোনের ভালোবাসাগুলো এমনই হয়ে থাকে। তখন সবাই দেখে লালচে বৃত্তটি আস্তে আস্তে সেই ঘরে প্রবেশ করছে। একটু পরে লালচে বৃত্তটি জিন প্রিন্সের রূপ নেয়। মাথা নিচু করে বসে আছে প্রিন্স, আর অন্যদিকে প্রিন্সের রুমে প্রবেশ করার সাথে সাথে রিনি জেগে ওঠে আর প্রিন্সকে দেখে আঁতকে ওঠে। এই তো মনে হচ্ছে স্বপ্নের সেই মানুষ। রিনি মনে মনে বলছে, এই ছেলে তাহলে প্রিন্স। এই ছেলে তো আমার স্বপ্নে আসতো, আর স্বপ্নে দেখতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যেত, আর যার ফলে মিলন হয়ে যায়। তবে আমি যখন চোখ জোড়া খুললি তখন কিছুই দেখতে পেতাম না, আর স্বপ্নে দেখতাম প্রতিদিন আমাদের মিলন হতো। আচ্ছা, এমন মিলন স্বপ্নে হলে বাস্তবে কি কষ্ট হয়? আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হতো, তাই মাঝে মধ্যে বলে উঠতাম, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। আর মাঝে মধ্যে দেখতাম আমি কোনো এক সুখের দুনিয়ায় ভেসে যাচ্ছি, আর অনেক ভালো লাগা কাজ করতো। আচ্ছা, তাহলে কি যা স্বপ্নে দেখতাম এগুলো কি আমার সাথে বাস্তবে হতো? আর অন্যদিকে প্রিন্সের অবস্থা কিছুটা এমন যে সে তার মনে মনে খুব রাগ ঝাড়ছে। তার বোন স্বামী যদি না ডাকতো তাহলে সে কোনোভাবেই এখানে আসতো না। সে বোনের জন্য সব করতে পারে, এমনকি নিজের জীবন দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না। এতটাই বোন স্বামীকে ভালোবাসে। আর প্রিন্সের আত্মসম্মানে খুব লাগছে, কারণ সে একটা রাজ্যের ভবিষ্যতের রাজা আর অপার শক্তির অধিকারী। বাবা মা দুজনের শক্তি তার কাছে আছে, তারপরও কিছু মানুষের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকতে হচ্ছে। বরাবরই তার ইগোতে লাগছে।
তখনই প্রিন্স মনে মনে বলছে, আমার কি এমন দোষ ছিল যে আমার বাবা আর বোনের সামনে আমার আত্মসম্মান একদম মাটির সাথে মিলিয়ে দিল ওই মানুষগুলো? আর যদি বৃত্তের ভেতরে না থাকতাম তাহলে ওদের সবাইকে মেরে শেষ করে দিতাম, আর এই রিনিকেও শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এই বাসায় প্রবেশ করার, কিন্তু অর্ক আর রাহাত হুজুর দোয়া পানির কারণে বারবার ব্যর্থ হয়েছে। আর রিনি নামাজ ঘরে থাকাতে তার উপর ভর করতে পারিনি। আসলে আসল কথা কি জানেন, মানুষ যত দোষ করুক না কেন অন্যের দোষ বেশি দেখতে পায় আর নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করে। ঠিক প্রিন্সও নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করছে। একটা মেয়ের জীবন নষ্ট করেও তার যেন একটু অনুতপ্ত হচ্ছে না। লাবু বলে, আচ্ছা রাবিয়া ভাবি, এই প্রিন্সের চোখ এত লাল হয়ে গেছে কেন? আর মনে হচ্ছে ভিতর থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের সবাইকে মেরে ফেলতো। রাবেয়া বলে, প্রিন্স কি করতো জানি না, তবে আমি হাতের কাছে পেলে বেয়াদবকে আস্ত রাখতাম না। কামাল বলে, আহা শান্ত হও, দেখি ওরা কি করে। জান্নাত বলে, প্রিন্স সুন্দর করে বলবে কি কারণে রাত যখন গভীর হতো এমন অবৈধ কাজে লিপ্ত হতে, না হলে আমাদের জানাই আছে তোমাকে ঠিক কি করতে হবে। সুমি বলে, ভালো ভালো সব স্বীকার করে নাও। হাবিব বলে, অন্যথায় তোমার সাথে আমরা এমন কিছু করব যা তুমি ইমাজিনও করতে পারবে না। অবশ্য স্বীকার করলে শাস্তি কমে যাবে। রাজামশাই বলে, সব সত্যি কথা বল, তোরে সুশিক্ষা দিয়েছিলাম, কেন এমন আহাম্মকের কাজ করলি? শাম্মী বলে, ভাই তুই বিয়ে করতে মন চাইলে আমাকে বলতি, মা বাবার সাথে এই নিয়ে কথা বলতাম, আর আমাদের রাজ্যের সেরা সুন্দরী তোর বউ করে আনতাম। উত্তর দে। অর্ক বলে, প্রিন্স তুমি কি জানো না রিনির একটা ভবিষ্যৎ আছে? কেন মেয়েটার জীবন অল্প বয়সে ধ্বংস করে দিচ্ছ? হঠাৎ প্রিন্স বলে উঠে, উফ, আপনারা কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছেন। চুপ করে আছি তার মানে এই না যা ইচ্ছে বলবেন। আর আমি হলাম প্রিন্স, আমাকে বকা দেওয়ার অধিকার আপনাদের নেই। আপনারা ভুলে যাচ্ছেন আমি জিন রাজ্যের প্রিন্স। আরে বৃত্তটি না থাকলে বুঝতে পারতেন সবাই কত দানের কত চাল। আমার বাবা বোনের সামনে আমার অপমান করা, তখন হাড়ে হাড়ে টের পেতেন এই অপমানির ফল। রাজা বলে, বড্ড বেয়াদব হয়ে গেছস, আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিলি। আর এইভাবে কেন কথা বলতেছিস? সত্যি করে বল, রিনির সাথে এমন কেন করলি? তোর তো কোনো ক্ষতি করেনি ও। প্রিন্স বলে, বলবো না, আমি কাউকে জবাব দিতে বাধ্য নই আমি। তখনই শাম্মী বলে, আর যদি তুই সব খুলে না বলিস, কসম আমি এমন জায়গাতে যাব খুঁজেও পাবি না। আর মনে রাখবি তোর কোনো বোন নেই। আর যদি সব স্বীকার না করিস তাহলে মনে করবি তোর শাম্মী নামের কোনো বোনই আর কখনোই ছিল না। প্রিন্স বলে, আমি কার জন্য আসছি এখানে? তুই না ডাকলে আমি জীবনেও আসতাম না এখানে। বাবার ডাকেও সাড়া দেইনি, দেখিসনি? জানিস তো, প্লিজ বোন এমন করিস না, আমি বাঁচতে পারবো না তুই বিনা। শাম্মী বলে, তাহলে সব স্বীকার কর। কিন্তু তবুও বেশ কিছুক্ষণ প্রিন্স চুপ ছিল। অর্ক বলে, কি হলো বলো প্রিন্স? কামাল বলে, প্রিন্স ধৈর্যের পরীক্ষা নিচ্ছ মনে হয় আমাদের। সব বলো, না হয় তোমার অবস্থা খুব খারাপ হবে। রাবেয়া বলে, এখন চুপ কেন? রাতের পর রাত আমার মেয়েকে নিয়ে নষ্ট খেলায় মেতে উঠেছিস, ফষ্টি নষ্টি করছিস। আমার নির্দোষ মেয়েটা কিছুই জানতো না, আর এখন স্বীকার করতে বলছি, মুখে তালা দিয়ে রাখছিস কেন? লাবু বলে, শান্ত হন ভাবি, আপনি এরকম করলে অসুস্থ হয়ে পড়বেন। হাবিব বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করব, না বললে তোমার উপর আমরা যে কোনো সময় অ্যাকশন নিতে বাধ্য হব। রাহাত হুজুর বলে, আমার রাগ উঠলে তোমাকে শেষ করে ফেলবো প্রিন্স। তুমি জানো এটা করা আমার জন্য বড় ব্যাপার নয়। যা বলার তাড়াতাড়ি বলো। প্রিন্স তখনও চুপ ছিল। তখনই হঠাৎ জান্নাত বলে, শাম্মী তুমি বরং যেখানে যাওয়ার যাবে বলেছিলে চলে যাও। তোমার ভাইয়ের মুখে তালা দেওয়া আছে। তোমার ভাই তোমাকে ভালোই বাসে না, তাই এখনো চুপ। চলে যাও যত তাড়াতাড়ি পারো। শাম্মী বলে, এখনই চলে যাচ্ছি ভাই, তুই আমাকে জীবনেও আর খুঁজে পাবি না। প্রিন্সের চোখ জোড়া অশ্রুতে টলমল করছে। তার চোখ জোড়া আগুনের গোলার মতো লাল হয়ে আছে। ওদের প্রতি তীব্র রাগের বহিঃপ্রকাশ তার চোখ জোড়া দেখলেই বোঝা যাচ্ছে। কথায় আছে, ভাইয়েরা হচ্ছে আল্লাহ পাকের এক বড় নিয়ামত। বোনের সুখের জন্য বোনের মুখে হাসি ফোটাতে তারা সব করতে পারে, সে কাজ যত কঠিন হোক না কেন। ভাইয়েরা সে কাজ অনায়াসে বোনের জন্য করে ফেলে।
বিনিময়ে তাদের বোনের মুখে এক টুকরো হাসি ভাইদের সব গ্লানি মোচন করে দেয়। আসলে প্রিন্সও বোনকে মারাত্মক ভালোবাসে, আর তাই তো স্বামী যাওয়ার জন্য পা বাড়াতেই প্রিন্স চিৎকার দেয়, আর প্রিন্স বলে, আমি প্রতিশোধ নিচ্ছিলাম। প্রতিশোধ? স্বামী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিন্সের দিকে। স্বামী বলে, তুই একটা জিন আর রিনি একটা মানুষ, আর তুই নর্মাল কোনো জিন নই, জিন রাজ্যের প্রিন্স। তোর সাথে ওর কিসের শত্রুতা? আমি প্রিন্স দীর্ঘ নিঃশ্বাস নেয়। তখন অন্যদিকে রিনি সব শুনছিল, কে কি বলছে, কি করছে। তবে সে চুপ ছিল, কারণ সেও জানতে চায় কেন রাতের গভীরে এমন একটা ঘৃণার কাজ প্রিন্স তার সাথে করলো। আসলে বিয়ের পর স্বামী স্ত্রী সম্পর্কে ঘনিষ্ঠতা হওয়া হালাল, এটা সবার কাছে গ্রহণীয়, কিন্তু বিয়ের আগে এরকম ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্পূর্ণ হারাম, সকলের নিকট দৃষ্টিকটু, আর সবাই ঘৃণার চোখে দেখে। ঠিক তাই রিনির কাছেও এটা একটা ঘৃণিত কাজ হিসাবে গণ্য হচ্ছে। তখনই প্রিন্স চোখ জোড়া বন্ধ করে আবার বলতে শুরু করে, আমি আর আমার বোন খুব ঘুরে বেড়াতাম, দুইজনে ভ্রমণ পিপাসু, আর আমাদের যখন যেখানে ইচ্ছে চোখের পলক ফেলতেই চলে যেতে পারি। সব জায়গায় তো জিন থাকে। বাবা খুব ভালো রাজা, তাই সবাই বাবাকে অনেক সম্মান করে, ভালোবাসে। আর যেখানে যেতাম সেখানকার জিনেরা আমাদের খেয়াল রাখতেন, আর যে কোনো সমস্যার মধ্যে পড়লে যেখানে যেতাম সেখানে জিনেরা সামলে নিত। তাই মা বাবা ও নিশ্চিন্তে আমাদের ভাই বোনকে ঘুরতে দিত, কোনো বাধা দিত না। কিন্তু একদিন বোন বলে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরবে, তাই একদিন আমি আর বোন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসি। দুইজনে নির্জন জায়গায় বসেছিলাম, কিন্তু একটু পর স্বামী আমাদের বাসায় মানে আমাদের রাজ্যে ফিরে যাবে বলে। তার নাকি কি কাজ বাকি আছে, আমাকেও চলে যেতে বলে। কিন্তু আমি প্রকৃতির সুন্দরী রূপকে আর উপভোগ করতে চাইছিলাম, তাই বলি তুই যা, আমি কিছুক্ষণ থাকি এখানে। স্বামী বলে, বুঝেছি, তুই এই রোমাঞ্চকর সময়টা আরো উপভোগ করতে চাচ্ছিস। প্রিন্স বলে, কেমনে বুঝোস মনের কথা? কিসকা বেহেন, দেখ না পারেগা। এই বলে স্বামী আমাকে রেখে চলে গেল। অল্প সময় নিমিষেই হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি বসেছিলাম একা, ঠান্ডা হাওয়া, নির্জন একটা জায়গা, সমুদ্রের ঢেউয়ের গর্জন, এক কথায় অসাধারণ একটা মুহূর্ত আর অসাধারণ পরিবেশ। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আমি যেন একটা কিসের শোরগোলের শব্দ শুনতে পেলাম। এই শোরগোল কোথায় হচ্ছে তা দেখার জন্য সমুদ্রের ধারে যে গাছ আছে সে গাছের সারিতে খুঁজতে লাগলাম, আর ঠিক তখনই একটা মিষ্টি গানের গলা শুনতে পেলাম। আমার মন সেই সুরে মাতাল হয়ে যায়, আরো দ্রুত খুঁজতে থাকি সেই কণ্ঠকে। সে কণ্ঠ রীতিমতো আমার হৃদয়কে ঘায়েল করে দিল। খুঁজতে খুঁজতে সমুদ্রের গাছের সারির একটু গভীরে গেলাম। তখন একটা গান গাইছিল সে ঘায়েল করা কণ্ঠ। সেটা ছিল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। গানটা শুনছিলাম আর অবিরত খুঁজতে থাকি। ঠিক সেই মুহূর্তে দেখলাম একটা মেয়েকে বেশ কয়েকজন ছেলে মেয়ে চারপাশে ঘিরে বসে আছে, আর তাদের মধ্যে বসা সেই মেয়েটি গান গাইছে। আমি মেয়েটাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, আমি তো অদৃশ্য। আমি ওদের দেখতে পেলেও ওরা কেউ আমার ইচ্ছে ছাড়া আমাকে দেখতে পাবে না। তাই আমি আরেকটু কাছে গেলাম, যাতে আমার হৃদয় ঘায়েল করা কণ্ঠের অধিকারীকে এক ঝলক দেখতে পারি। ঠিক তখনই আমি দেখলাম একটা পিচ্চি মেয়ে গান গাইছে। পরনে ছিল সবুজ রঙের শাড়ি, আর চুলগুলো খোলা ছিল, কোমর ছাড়ি হাঁটু অব্দি চুল। অসাধারণ এক মায়াবী কন্যা, চোখ জোড়া কাজলের খালিতে আঁকা, আর ঠোঁটে ছিল লাল লিপস্টিক। বেশ মানিয়েছিল সাজটা। মূলত তাকে ভালো লেগে যায় তার ঘন কালো চুলের গোছার জন্য, আর ভুবন ভোলানো হাসির জন্য। তার হাসিটা বেশ সুন্দর। আমি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কিন্তু সে তো সে কথা জানে না। সে তার আপন মনে গান গেয়ে চলেছে, আর ওকে ঘিরে বসে থাকা ছেলে মেয়েরা মুগ্ধ হয়ে গান শুনছে। হঠাৎ সে গাইতে শুরু করে, देखा हजारों दफा आपको फिर बेकरारी कैसी है, देखा हजारों दफा आपको
फिर बेकरारी कैसी है। তখন আমি বলে উঠি, বা আমার অনুভূতির সাথে খাপে খাপ খেয়ে গেছে, তবে আমি খেয়াল করিনি আমি ওর খুব কাছে চলে আসি। আর একটা কথা, আমাদের জীবনীদের মেয়েদের সুন্দর চুলের প্রতি দুর্বলতা থাকে, তাই রাতে কোথাও গেলে মেয়েদের চুল সামনে রাখা উচিত। কিন্তু তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তার চুল আর তার সাজ সন্ধ্যের হালকা আলো আর আধারের সময় তাকে আরো সুন্দর করে তুলেছে। বলতে পারেন সেই মুহূর্তে তার সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল। তার খুব কাছে চলে গিয়েছিলাম, যার ফলে তার চুলের অপরূপ ঘ্রাণ আমার নাকে পাচ্ছিলাম। অনুভব করতে পারছিলাম সেই মন মাতানো সৌরভ। আমি উপলব্ধি করলাম আমি ওর থেকে 2 ইঞ্চি দূরত্বে আছি। কবিরা ঠিকই বলেছেন, মেয়েদের চুলে এক অপরূপ ঘ্রাণ থাকে যা মন উথাল পাথাল করে দেয়। সেদিন গান শেষ হতেই সবাই চলে যেতে লাগলো। আমি সেই মেয়েটার পিছু নিলাম, ওর বাড়িটা চিনে নিলাম। সেই মায়াবিনীর নাম ছিল রিনি। প্রশ্ন আসতে পারে নাম কেমনে জানলাম? যখন সে বাসায় ফিরে যায় তখন তার মা রাবেয়া বলেছিল, রেনি ফিরে এসছিস, এত দেরি হলো কেন? আমি সেইভাবে সেদিন তার নাম জানতে পারলাম। এরপর আমি রাজ্যে ফিরে আসি, কারণ স্বামী চিন্তা করবে দেরি হলে। কিন্তু সেদিন রাতে আমার অবাধ্য মন আবার পাগলামি শুরু করে বসে। তখন ইচ্ছে হচ্ছিল মায়াবতীর চুলের ঘ্রাণ নিতে, তার কালো আকর্ষণীয় চুলগুলো দেখতে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অবশেষে সেদিন রাতে রিনির বাসায় প্রবেশ করি। রিনির রুম খুঁজে পেতে কষ্ট হলো, কিন্তু শেষে ঠিকই খুঁজে পেলাম। আমি যখন রুমে গেলাম দেখি সে বাচ্চা মেয়েদের মতো ঘুমাচ্ছে। তার ঘুমন্ত মুখ দেখে আমি আরো ঘায়াল হয়ে গেলাম। আসলে কিছু কিছু মেয়েদের ঘুমন্ত মুখ দেখতে অসাধারণ লাগে। আমি তাকে ছুঁয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি চিন্তায় পড়ে যাই, কেন এমন হলো? আমি আমার শক্তি ব্যবহার করে দেখি যে ঠিক কি কারণে এমন হচ্ছে। অবশেষে বুঝতে পারছি সে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছিল, তাই তাকে পাশে যাওয়া বা স্পর্শ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। রাতে ঘুমানোর সময় আয়াতের কুরসি পড়লে জিনরা ধারে কাছে আসতেই পারে না। আমার ক্ষেত্রেও তাই হলো। আমি তাই সামনে থাকা চেয়ারে বসে রিনিকে দেখছিলাম। রাত যখন গভীর হতে থাকে রিনি নাড়াচাড়া শুরু করে দেয়। সে ঘুমানোর সময় প্লাজো আর ফতুয়া পড়েছিল। নাড়াচাড়া করার ফলে ফতুয়া কিছুটা উঠে গেছে, যার ফলে কোমরের খানিকটা দেখা যাচ্ছে। তার কোমরে একটা কুচকুচে কালো তিল ছিল, বেশ আকর্ষণীয় লাগছিল। বেশ কিছুক্ষণ ছিলাম রিনির রুমে, কিন্তু ফজরের আজান দিতে আমি রাজ্যে ফিরে আসি। এইটুকু বলে প্রিন্স চুপ হয়ে যায়। লাবু বলে, তারপর কি হলো? প্রিন্স আবার বলতে শুরু করে, আমি আবার সকালে রিনিকে দেখতে গেলাম। সে স্কুলে যাচ্ছিল, আর আমি আমার রূপ কিছুটা কালচে ভাবে এনে ওর সামনে স্কুলের পথে ইচ্ছে করে ধাক্কা খেলাম। রিনি বলে, ওই মিয়া চোখ জোড়া কি বাসায় রেখে আসছেন, হ্যাঁ, নাকি চোখ জোড়া বন্ধ করে চলেন? বলে, দুইটাই সঠিক। রিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলে চলে গেল। আমি দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখছিলাম। এইভাবে রোজ দেখা হতো, তবে রিনি কখনো আমার সাথে ভালোভাবে কথাই বলতো না। আর আমি যখন প্রতিদিন স্কুলের পথে দাঁড়িয়ে থাকতাম, আমার এক বন্ধু আমাকে সঙ্গী দিত, জিন বন্ধু আর কি। সে বন্ধু হলো রহমান জিন। রহমান বলে, আরে জিন রাজ্যে কত অপ্সরা তোর উপরে মরে, আর তুই কি না এই মেয়ের জন্য ফিদা হয়ে গেলি? প্রিন্স বলে, ও হাজারের মধ্যে একজন। পৃথিবীতে আমার চোখ ও সেরা রূপবতী। এইভাবে চলতে থাকে। প্রিন্সকে দেখলেই রিনি রাগে একটা মুখ বানিয়ে চলে যেত। তবে প্রতিদিন রিনির রুমে প্রিন্স যেত, ধরাছোঁয়া যেত না, শুধু দূর থেকে দেখা যেত। সে প্রতিদিন আয়াতুল কুরসি পড়তো, তাই এমনটা হতো। তবে বেশ লুকিয়ে লুকিয়ে দেখতাম রিনিকে। যত দেখতাম তত বেশি ভালো লেগে যেত। একদিন স্কুলের রাস্তায় ওর জন্য অপেক্ষা করছিলাম। একটা ছেলে খুব হ্যান্ডসাম করে স্কুলের অপোজিটের দোকানে দাঁড়িয়ে আছে। রিনি প্রতিদিন এই দোকান থেকে পানিপুরি বা ফুচকা খেত, তাই আমার নজর সে দোকানের দিকে ছিল। রিনি আজও গেল সে দোকানে, কিন্তু সেই ছেলেটা রিনির দোকানে প্রবেশ করতেই হাঁটু গেড়ে প্রপোজ করে বসে। রিনি কোনো কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। আমার বন্ধু রহমান বলল, মামা যা করার তাড়াতাড়ি করো, না হয় আমও যাবে, চালিয়েও পাবে না। প্রিন্স বলে, আচ্ছা কালকে কিছু করব। পরদিন সকালে প্রিন্স 100টা গোলাপ আর বেশি করে চকলেট আর একটা পুরস্কার দোকান সহ রিনির অপেক্ষায় আছে। রিনি আসতেই প্রিন্স হাঁটু ভাঁজ করে ফুল দিল, কিন্তু ঠিক তখনই রিনি আমাকে অবাক করে বসে। সে আমার হাতে রাখা ফুলগুলো নিয়ে নেয়, আর 1 সেকেন্ড দেরি না করে সেগুলো মাটিতে ফেলে দেয়, আর ফুলগুলো পা দিয়ে নষ্ট করে ফেলে, আর চকলেটগুলো ডাস্টবিনে ফেলে দেয়।
এরপর আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর কাণ্ড দেখে আমি ভাবনায় পড়ে যাই। আমার ভাবনায় ছেদ পড়ে যখন গালে একটা তীব্র যন্ত্রণা অনুভব করি। একটু পর বুঝতে পারছি আমার গালে রিনি থাপ্পড় দিয়েছে। আর রিনি বলে, তোর সাহস কেমনে হয় আমাকে প্রপোজ করার? তোর মতো হাজারটা লাফাঙ্গা আমি জীবনে অনেক দেখেছি, নিজের মুখ মনে হয় আয়নার মধ্যে দেখিস নাই। এই মুখ নিয়ে আমাকে প্রপোজ করতে আসছস? দেখোস নাই ওই দিন সেই ছেলেটাকে অ্যাকসেপ্ট করিনি? তুই যে আমাকে ফলো করস আমি জানতাম, কিন্তু তোর আজ লিমিট পার করে দিলি। আসছে বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছে। নিজেকে আমার উপযুক্ত কর, তারপর ভেবে দেখব। প্রিন্স বলে, বাহ, এত তেজ! কিসের এত অহংকার? তোমার লাইফ যদি তছনছ না করি তাহলে আমি ইমতিয়াজ নই। ওর সামনে প্রিন্সটা বলিনি, কারণ চাই না ও জানুক আমি একটা প্রিন্স। আমার কথাগুলো রিনি কোনো পাত্তা না দিয়ে চলে গেল। রমান বলে, দোস্ত মাথা ঠান্ডা কর, ওরা মানুষ, ওদের সাথে চাইলে অদৃশ্যভাবে অনেক কিছুই করা যাবে, কিন্তু আমরা অন্যের ক্ষতি না করাই ভালো। আর তুই তোর আসল রূপ নিয়ে প্রপোজ করলে কি হতো? প্রিন্স বলে, যে চিনবে সে কয়লার মধ্যে থেকে খাঁটি সোনাও বের করতে পারবে। সে খাঁটি জিনিস খুঁজে পায়নি। কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ও আমার কভার দেখে আমাকে যাচাই করেছে। এটা তার ব্যর্থতা, কিন্তু আমাকে অপমানের প্রতিশোধ আমি ওর থেকে নিয়ে ছাড়ব। কিন্তু সেদিন রাতে আবার তার রুমে প্রবেশ করি, তবে মনের টানে নয়, প্রতিশোধের নেশায়। সেদিন রাত গভীরতে আমি রিনির রুমে প্রবেশ করি, কিন্তু রিনি কই? এই রুমে নেই। এভাবে 7 দিন গেলাম, কিন্তু পেলাম না। 8ম দিনের দিন দেখি আমি রিনির বাসায় প্রবেশ করতেই পারছিলাম না। যখনই প্রবেশ করতে যাই কি যেন অদৃশ্য শক্তি আমাকে বাধা দিচ্ছিল। এইভাবে প্রতিদিন যেতাম, কিন্তু ওর দেখা পেতাম না। এইভাবে 2 বছর কেটে গেছে। অবশ্য রিনির কিছু মনে থাকার কথা না, কিন্তু আমার মনে ওর বলা প্রতিটি কথা মনে আছে। এক প্রকার কথাগুলো মনের দাগ কেটে দেয়। কিন্তু হঠাৎ একদিন আমি ওদের বাসায় প্রবেশ করতে পারলাম। 2 বছর পরে সেদিন রাতে সফল হয়েছিলাম। আর এক মুহূর্ত দেরি না করে রিনির রুমে প্রবেশ করি, দেখি রিনি ঘুমোচ্ছে। মেয়েটা আরো সুন্দর রমণী হয়ে গেছে, তবে বাচ্চা বাচ্চা ভাবটা এখনো রয়ে গেছে। আর সেদিন লাল রঙের ফতুয়া পরা ছিল, খুব অ্যাট্রাকটিভ লাগছিল। কিন্তু মনের তীব্র রাগ আর প্রতিশোধ নেওয়ার জন্য মন অস্থির হয়ে গেছে। ফলে ঝাঁপিয়ে পড়লাম তার শরীরে। খুব তেজ, খুব অহংকার এই দেহ, এই রূপ নিয়ে। সেদিন তার জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, তার সম্ভ্রম আমি নষ্ট করে ফেলি। আর সেদিন রাগে আমি খেয়াল করিনি তার কষ্ট হচ্ছে। আর সেদিন সে আয়াতুল কুরসি পড়েনি হয়তো, তাই অতি সহজে আমি আমার উদ্দেশ্যে সফল হই। সেদিন খুব ভালো লেগেছিল আমার প্রতিশোধ নিতে পেরে, কিন্তু সেদিন আমার অন্য কোনো দিকে মন ছিল না। হঠাৎ রিনি বলে ঘুমের মধ্যে, ছেড়ে দাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে অনেক। দেখলাম সে জেগে উঠছে আস্তে আস্তে, কিন্তু আমি জাদু দিয়ে ওর কাছে বাস্তবটাকে স্বপ্নে পরিণত করে দিই। আর আমার মুখ ভালোভাবে চিনত না, কারণ আমি আমার বাস্তব রূপে ছিলাম। সে কালো অবস্থায় থাকলে হয়তো কিছুটা চিনতে পারতো। আমার জাদুর ফলে ওর কাছে সব স্বপ্ন মনে হতো। আমি সেদিন রাত যখন গভীর ছিল তখন তার সাথে শুভ মুহূর্তে মিলনের ফলে সে আমার কন্ট্রোলে চলে আসে। আর আমার জাদু শক্তি তো ছিলই, মিলনের ফলে সে আর আমি এক হয়ে যাই, যার ফলে আমি রিনিকে কন্ট্রোল করতে পারতাম সহজেই। আর ওকে ঘুমানোর আগে দোয়া পড়তে দিতাম না, কারণ আয়াতুল কুরসি পড়লে আমি তার আশেপাশেও যেতে পারবো না। এইভাবে চলছিল সময়। রাত যখন গভীর হতো আমি রিনির কাছে যেতাম, আর ফজরের ওয়াক্তের একটু আগে রাজ্যে ফিরে যেতাম। রাবেয়া বলে, বাহ, এখন তো শান্তি পেয়েছো আমার মেয়ের জীবন নষ্ট করে। আর আমার মনে যে প্রশ্নের উদয় হচ্ছে সেগুলোর উত্তর দাও। ওর কাছে একই কাপড় কেন হতো? আর গোসল করলে চুল শুকনো কেন থাকতো? আর পানি বালতিতে পড়ার শব্দ পেতাম না কেন? আমি রাতে আমাদের শারীরিক সম্পর্ক শেষ হতেই জাদু দিয়ে তার জন্য পানি রেখে দিতাম। আর একই রকম কাপড় এনে রাখতাম, যে কাপড় ঘুমানোর আগে পরতো সেরকম কাপড় আমি এনে রাখতাম। আর ভেজা কাপড় রাজ্যে ফিরে যেতেই নদীতে ফেলে দিতাম। তিনি সম্পূর্ণ আমার আয়ত্তে ছিল, তাই তাকে গোসল করাতে শুধু ইশারা করলেই হতো। তার শরীর আপনা আপনি গোসল করে ফেলে। সে ঘুমন্ত অবস্থায় গোসল শেষ করে, আর গোসল শেষে চুল শুকনো করে দিতাম আমি। তারপর সে বাথরুম থেকে বেরিয়ে আসতো। যেদিন আমাদের প্রথম মিলন ঘটে সেদিন রিনি ব্যথায় চিৎকার করে বসে, যার কারণে শব্দ আপনাদের রুম অবধি গিয়েছিল। এরপরে তেমন শব্দ হতো না, হালকা শব্দ হতো। আর আমরা জিনেরা আগুনের তৈরি, তাই আমাদের উজ্জ্বলতা সহ্য করতে পারে না মানুষ। দেখে থাকলে চোখ জোড়া জ্বলতে থাকবে, তবে আমাদের যাকে ইচ্ছে দেখা দিই, সে সেই উজ্জ্বলতা সহ্য করতে পারে।
আর আমি জানালা দিয়ে প্রবেশ করতাম। তাছাড়া আমি অদৃশ্য, তাই বাসায় প্রবেশ করতে সমস্যা হতো না। প্রিন্স তার কথা শেষ করতেই রাজা বলে, অর্ক, রাহাত হুজুর, আপনারা প্রিন্সকে যে শাস্তি দিবেন আমি মেনে নেব। অন্যদিকে রিনি সব শুনে অবাক হয়ে যায়। রিনি বলে, আপনি আমার জীবন নষ্ট করে দিলেন। আমি কখনো আপনাকে ক্ষমা করব না। সেদিন মায়ের সাথে ঝামেলা করে স্কুলে গিয়েছিলাম, মন মেজাজ কিছু ঠিক ছিল না। রাগের মাথায়ও এসব কথা বলে ফেলি। সব রাগ আপনার উপর উঠে গেল। প্রপোজ করছেন যে তা দেখে, আর এসব কথার জন্য আপনি এই ঘৃণার কাজ করলেন। ছি! রুমের অবস্থানরত সবাই নীরবে আছে। তখন নীরবতা ভেঙে কামাল বলে, রাবেয়া, রিনি কখন এইভাবে চুল ছেড়ে বাইরে গিয়েছিল? আমার আদেশ কি ছিল? বোরকা ছাড়া যেন বের না হয় রিনি, আর তা না হলে ভালো করে হিজাব পরে যেতে হবে। তোমরা মা মেয়ে আমার আদেশ অমান্য করেছ, যার ফলে দেখো এই পরিণতি। রাবেয়া, জবাব দাও। রাবেয়া বলে, রিনি তখন ক্লাস 8-এ ছিল, তার জন্মদিন ছিল সেই দিন, আর তুমি অফিসের কাজে মালয়েশিয়া গেছিলে। রিনির বান্ধবীরা সবাই অনুরোধ করে, তাছাড়া তখন রিনি বোরকা পরতো না। সেই দিন রিনি বলে, মা, তোমার সবুজ রঙের শাড়িটা দেবে? আজ একটু চুল খুলে দিই। বাবা তো দেশে নেই। আমি শাড়ি পরিয়ে দেই আর সাজিয়ে দিই, চুল খুলে দিই রিনির, কারণ মেয়ের আবদারের কাছে হেরে গিয়েছিলাম সেদিন। অবশ্য এই কথাটা তোমার কাছে লুকিয়েছিলাম। রিনি আমাকে সব কিছু শেয়ার করে। সেই দিন প্রিন্সের প্রপোজালের কথাও ও বলে, কিন্তু সেই দিন সকালে আমার একটা চেইন পাচ্ছিলাম না, যার ফলে অনেক রাগ হচ্ছিল, আর আমি রিনিকে বকা দিয়ে ফেলি, আর রিনি প্রিন্সকে অসম্মান করে বসে। কিন্তু সেই দিন প্রিন্স বাসায় প্রবেশ করতে ব্যর্থ হয়েছে, কারণ রিনি সেই দিন নারী হিসেবে পূর্ণতা পায়, আর তাই আমি হুজুরের সাথে কথা বলে রিনিকে আলাদা ঘরে রাখি। আর 7 দিন পর রিনি যখন সুস্থ হয়ে গেছে, তখন পুরো ঘর বাধাই করা হয়, যার ফলে জিন, খারাপ জিন কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না। তবে 2 বছর পর প্রিন্স বাসায় প্রবেশ করতে সফল হওয়ার একটা কারণ আছে, তা আমি এখন বুঝতে পারছি। কামাল, তোমার মনে আছে তোমার বোন শারমিন আমাদের বাসায় আসছিল বাচ্চা প্রসবের জন্য? কামাল বলে, হ্যাঁ, মনে থাকবে না? আমি একটা পরীর মতো ভাগ্নি পাইছিলাম। রাবেয়া বলে, শারমিনের বাচ্চাই আমাদের বাসায় প্রসব করার কারণে আমি যে হুজুর দিয়ে ঘর বাঁধাই করেছিলাম তার গুণাগুণ নষ্ট হয়ে গেছে, ফলে প্রিন্স কোনো বাধা ছাড়াই আমার বাসায় প্রবেশ করতে পারে। এসব বলে রাবেয়া চুপ হয়ে গেছে। কামাল অবশ্যই রাগে খচখচ করছিল। ঠিক তখনই রাহাত হুজুর বলে, রাজামশাই, আপনার ছেলেকে আমি বোতলে বন্দি করতে চাচ্ছি, আর বন্দি করে সাগরে ফেলে দিতে চাইছি। রাজামশাই বলে, বেশ, তবে তাই করেন, আমার কিছু বলার নেই। শাম্মী বলে, ভাই, তুই যা করছস তা অন্যায়। যারা অন্যায় করে তাদের শাস্তি দিতে হয়। তুই যদি এখন শাস্তি না পাইতি, তবুও জীবনের এক পর্যায়ে গিয়ে ঠিকই শাস্তি পাইতিস। আর সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না। যতই মিথ্যার আশ্রয় নিক না কেন, সত্যি একদিন না হয় একদিন প্রকাশ হয়ে যেত। আর আমাকে আগে সব কিছু বললে হয়তো আমি তোকে এত বড় ভুল করতে দিতাম না। তবে আশা করছি কোনো এক সময় তোর সাথে আবার দেখা হবে। অন্যদিকে রিনি যেন প্রাণহীন হয়ে আছে, একদম চুপচাপ হয়ে বসে আছে সেই নামাজ ঘরে। রাহাত হুজুর বলে, রেনি মা, আমরা যে শাস্তি দিচ্ছি তুই কি সে সহমত? অনেক জিজ্ঞেস করার পরও কোনো লাভ হয়নি, চুপচাপ বসেই আছে তখন অর্ক আর রাহাত হুজুর ফু দিয়ে দিলেন প্রিন্সের শরীরে, আর প্রিন্সকে বিভিন্ন ধরনের দোয়া পড়ে বোতলবন্দি করে। এরপর রাহাত হুজুর বলল, আমি চাচ্ছি সাগরে ফেলে দিতে এই বোতলটা। এরপর জিন রাজা তার মেয়ের স্বামী তাদের রাজ্যে ফিরে গেল। জান্নাত বলে, উচিত শাস্তি হয়েছে। সুমি অবশ্যই কিছু বলেনি। হাবিব বলে, অল দিস ওয়েল, দ্য এন্ড ইজ ওয়েল। লাবু বলে, সত্যি নতুন অভিজ্ঞতা ছিল। রাহাত হুজুর প্রিন্সকে সাগরে ফেলে দেয় আর রাতে ফিরে আসে। সবাই বৃত্ত থেকে বেরিয়ে আসে। তারপর সব কাজ শেষ হয়ে যায় রাত 11টার দিকে। রিনিকে নামাজ ঘর থেকে বের করে চেয়ারে বসালো। সবাই রাতের খাবার শেষ করে নেয়। আজ সবাই চিন্তামুক্ত, কারণ তাদের মেয়ে রিনি আর রাত যখন গভীর হতো যে অঘটনের শিকার হতো, আজ থেকে এমন কিছু হবে না। অবশেষে প্রিন্সের কাছ থেকে মুক্তি পেল তাদের মেয়ে রিনি। সবাই বসে আড্ডা দিচ্ছে। রিনিও তাদের সাথে একটু দূরত্ব রেখে বসে আছে।
চুপচাপ হয়ে। লাবু কফি বানিয়ে আনে, সবাই কফি খাচ্ছে। রাত যখন গভীর হচ্ছে সবার ঘুম পেতে লাগলো। রিনি তখনও চুলগুলো এলোমেলো রেখে বসে আছে ব্যালকনির পাশে। কিন্তু যখন সবাই ঘুমাতে যাবে ভাবছিল, ঠিক তখনই ঘরের সব লাইটগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। সবাই আর কিছু দেখতে পাচ্ছে না, মোবাইলগুলো তাদের পাশে ছিল না। তখনই রাবেয়া বলে, সবার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু রিনির আওয়াজ শুনতে পারছি না কেন? রিনি তো অন্ধকারে ভয় পায়। অন্যদিন হলে চিৎকার করে পুরো বাসা মাথায় তুলে ফেলতো, কিন্তু আজকে অন্ধকারে কেন ওর সাড়া পাচ্ছি না? একটু পর লাইটগুলো মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে আর সবাই দেখে আসে পাশে কোথাও রিনি নেই। ব্যালকনিতেও ভালোভাবে দেখে, কিন্তু সেখানেও নেই। অর্ক আর রাহাত হুজুর তাদের শক্তি দিয়ে খুঁজে দেখে, তার ফলাফলও শূন্য। সুমি, জান্নাত, হাবিবও কিছু করতে পারেনি, অনেক চেষ্টা করছে কিন্তু কোনো খোঁজ মেলেনি। সব জায়গায় খুঁজেও রিনিকে পাওয়া যায়নি, ফলাফল শূন্য। একদিকে প্রিন্স গভীর সমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছে বোতলবন্দি হয়ে, আর অন্যদিকে রিনি নিখোঁজ। আসলে কিছু গল্পের পরিণতি সুখের হয় না, পূর্ণতা মিলে না সব গল্পের। এই গল্পটা ঠিক তেমনই একটা গল্পটা ঠিক অপূর্ণ রেখে শেষ করলাম।